বন্ধুরা, এখন তো আমন ধানের রোয়ার কাজ চলছে পুরো দমে। আবার এবছর একটু বেশি বৃষ্টিও হচ্ছে। তো বেশ কিছুদিন ধরে একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো ভাবছি, কিন্তু বিভিন্ন কারণে সেটা আনতে অনেকটা দেরিই হয়ে গেল। তো এই রোয়ার কাজ আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত চলবে। তো যাদের ধান জমিতে, বিশেষ করে আমন ধানে শ্যাওলা অর্থাৎ এই গেঁদি বা সবুজ শ্যাওলা, রুসনা, ঝাঁঝি, খুদিপানা ইত্যাদির সমস্যায় ভোগেন, তাদের কিন্তু ব্যবস্থা নেওয়ার সময় কিন্তু এখনই। বলতে পারেন আরও কিছুদিন আগে থেকেই ব্যবস্থা নিতে পারলে ভালো হয়। তো সেই ব্যবস্থাগুলো কি কি নেওয়া যায় সেইগুলোই কিন্তু আজকের আলোচনা করব। তবে এখানে একটা কথা বলে রাখি যে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা হচ্ছে ধান গাছের শ্যাওলার সমস্যা আটকাবেন কিভাবে। তো এটা খুব আনন্দের বিষয় যে এটা আপনাদের কাছে খুব সমাদৃত হয়েছে এবং 1.5 লাখের উপর আমি ভিউজ পেয়েছি। তার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে হ্যাঁ, ভিডিওটা একটু বড় ছিল, কারণ ওখানে বেশ কিছু জিনিস বিস্তারিত আলোচনা করতে হয়েছিল। তো ওই ভিডিওতে আমরা গেঁদি বা সবুজ শ্যাওলা, রুসনা, ঝাঁঝি, খুদিপানা এগুলো কি ধরনের শ্যাওলা, কিভাবে চিনবেন, এগুলো কি ভালোবাসে, কি খারাপ বাসে, ক্ষতি কি করে, নিয়ন্ত্রণ কিভাবে করা সম্ভব, সেগুলো নিয়ে বিস্তারিত বলা আছে। তা এই ভিডিওতে কিন্তু আমি আর ওইভাবে আলোচনায় যাব না। এখানে একেবারে সংক্ষেপে শ্যাওলার সুসংহত নিয়ন্ত্রণ কি করে করা যায়, একেবারে পয়েন্ট আকারে 1, 2, 3 এইভাবে একটু বলে যাব, যাতে আপনাদের কাছে একটা রেডি রেফারেন্স হিসেবে এটা কাজে লাগতে পারে। তো চলে আসি এখন আমাদের ধান জমিতে শ্যাওলা এখনই ব্যবস্থা নিন। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি শ্যাওলা বা অ্যালগি এর সুসংহত নিয়ন্ত্রণ, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট। তো মূলত আগের ভিডিও এবং এই ভিডিও থেকে আমরা যদি একটা নির্যাস আকারে আপনাদের কাছে বলতে পারি, তাহলে এই শ্যাওলা জাতীয় আগাছাগুলো মূলত হয় মাটিতে জৈব সার না থাকলে হয়, মাটির অম্লত্ব খারত্ব, মূলত মাটি যদি একটু অম্লধর্মী হয় সেসব ক্ষেত্রে হয়, এবং মাটিতে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই যে সার বা খাদ্য উপাদানের ঘাটতি থাকলে, মাটি যদি একটু ঊষর টাইপের হয় সেক্ষেত্রে হয়। আর খুব নিচু জমি, জল জমে থাকে এই সব জায়গায়। এই কয়েকটা বিষয় যদি মাথায় নিয়ে আপনি একটু পরিচর্যাগত বা একটু সাবধানতামূলক পদক্ষেপ নিতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই শ্যাওলা নিয়ন্ত্রণ করা যেতে পারে। নাহলে কিন্তু ওই আগাছানাশক টাশক দিয়েও কিন্তু খুব একটা ভালো কাজ পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা সেই পরিচর্যাগত বা সাবধানতামূলক যে পদক্ষেপগুলো বা প্রিভেন্টিভ মেজার, তার মধ্যে আমরা প্রথমেই রাখছি সামার প্লাউইং, মানে গ্রীষ্মকালে যে ফাঁকা জমি সেটা যদি আমি গভীর চাষ দিই নাঙল করে, ট্রাক্টর দিয়ে, তাহলে কিন্তু সেখানে মাটির ভৌত রাসায়নিক অনেকটা পরিবর্তন হয়। এবং তার পরপরই যদি আমরা প্রথম বর্ষায় সবুজ সার হিসেবে ধনচে বিঘা প্রতি 4 কেজি হিসেবে বীজ ছড়িয়ে দিই, তাহলে ওখান থেকে ধনচে গাছ হবে এবং 40-45 দিন পরে ওই গাছ পাওয়ার টিলার দিয়ে যদি জমিতে মাড়িয়ে দেওয়া হয়, তাহলে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার যুক্ত হবে। তৃতীয় পদক্ষেপ হচ্ছে যে মাটি শোধন করার দরকার আছে। বিশেষত এই ধরনের মাটিতে একটু আম্লিক ধর্মী হয়, তাই যদি মাটি পরীক্ষা করা যায় তো খুবই ভালো। না হলে আমরা বিঘা প্রতি 30 থেকে 40 কিলো হারে চুন বা লাইম আমরা মাটিতে ছড়িয়ে দেবো। যদি সবুজ সার না দিতে পারেন, তাহলে কিন্তু জৈব সার বা খৈল 40-50 কিলো বিঘা প্রতি হিসাবে ব্যবহার করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে জৈব সারের একটা ঘাটতি থাকে। নেক্সট পদক্ষেপ হচ্ছে যে প্রথম চাষ এবং দ্বিতীয় চাষ, বেশিরভাগ ক্ষেত্রে এখন ধান চাষে লোকে দুটো চাষ দিতে চায় না, যদি দেয়ও সেই দুটো চাষের মধ্যে কিন্তু গ্যাপ 10-15 দিন রাখে না। তো আমার প্রথম কথা হচ্ছে যে প্রথম চাষ দেওয়ার পর আপাতত 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে দ্বিতীয় চাষ দেওয়ার আগে মধ্যে, কারণ এই সময় মাটি ভালো করে পচবে। মাটি যদি ভালো করে না পচে, তাহলে কিন্তু মাটির যে অম্লত্ব খারত্ব বা পিএইচ সেটা কিন্তু গণ্ডগোল হবে। কারণ পচন ক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে যদি আমি ধানের চারা লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমি অম্ল মাটিতে ধানের চারা রোপণ করলাম। মাটিতে অর্গ্যানিক অ্যাসিড প্রচুর থাকে, তো সেটা কিন্তু শ্যাওলার ক্ষেত্রে বাড় বৃদ্ধিতেই সাহায্য করবে। তো সুতরাং এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ষষ্ঠ পদক্ষেপ হচ্ছে যে এই দ্বিতীয় বা শেষ চাষ দেওয়ার সময় আমরা মাটিতে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ এটা কিন্তু আমরা পরিমাণ মতো প্রয়োগ করে নেব।
কারণ নাইট্রোজেন, ফসফেট, পটাশ যদি পরিমাণ মতো না দেওয়া হয় তাহলে কিন্তু মাটিতে খাবারের ঘাটতি থাকবে। তো এবার আমন ধানের কোন জাতের ক্ষেত্রে কি ধরনের সার ব্যবহার করা হয় সেটার উপর একটা আমার ভিডিও আছে, সেটা যদি আপনারা দেখে নেন যে পারফেক্ট ফার্টিলাইজার গাইড ফর আমন প্যাডি, সেখানে আপনারা ডোজ টোজ পেয়ে যাবেন। এখানে আমি জাস্ট স্ক্রিনশটে একটু ডোজ দেখিয়ে দিচ্ছি, কিন্তু বিস্তারিত বলা এখানে সম্ভব নয়। আর পরবর্তী পদক্ষেপ হচ্ছে ধানের জাত বা জমির নাব্যতা অনুযায়ী গুছির সঠিক দূরত্ব বজায় রাখা। কারণ এই গুছির দূরত্ব যদি সঠিক না হয়, খুব পাতলা করে রোয়া করলে কিন্তু মাটিতে রোদ পড়বে এবং জলে বা মাটিতে সূর্যালোক পড়লে কিন্তু শ্যাওলা বেশি হবে, এটা কিছু করার নেই। তো সুতরাং সঠিক দূরত্বে চারা লাগান এবং ধানের ফলন অধিক বাড়ান। এটার উপরও আমার একটা আগের ভিডিও আছে, সেটা কিন্তু দেখে নিতে পারেন। তো এগুলো কিন্তু সব গেল সাবধানতামূলক বা প্রিভেন্টিভ মেজার, এবং এটার উপরই আমরা কিন্তু মূলত জোর দেবো। এবং সেটা না করে যদি কেউ কিউরেটিভ বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনা বা আপনার কেমিক্যালের উপর বেশি নির্ভর করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মূল ফসল অর্থাৎ ধান গাছটাই কিন্তু জব্দ হয়ে যাবে এবং তার প্রভাব কিন্তু গাছের বৃদ্ধি এবং ফলনে পড়বে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিউরেটিভ মেজার বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনা, অর্থাৎ শ্যাওলাযুক্ত আগাছা জমিতে হয়ে যাওয়ার পরে আমরা কি ব্যবস্থাপনা নেব। তবে প্রথমেই একটা সতর্কতা দিয়ে রাখি যে জানি এই আগের যে আমরা সাবধানতামূলক বা প্রিভেন্টিভ মেজার নিয়ে আলোচনা করলাম, সেটা নিয়ে আপনাদের আগ্রহ না থাকলেও এখন যে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনা আলোচনা করব, সেখানে যে ধরুন মহুয়া খৈল, তুঁতে, আগাছানাশক বা বিভিন্ন রাসায়নিক প্রয়োগের রেকমেন্ডেশন করব, এটাতে কিন্তু আপনাদের আগ্রহ অনেকটাই বেশি হবে। কিন্তু সবশেষে বলি যে বেশ কিছু সতর্কতা আছে যেটা না মানলে কিন্তু বিপদ। তো সেই সতর্কতা বা সাবধানতাগুলো আমি কিন্তু শেষ পর্যায়ে অর্থাৎ কনক্লুশনে বলছি, সেটা কিন্তু শুনে যাবেন। তাহলে এখন আমরা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনা কি কি বলবো। প্রথমেই যেটা আসছি যে জলের পরিমাণ এবং শ্যাওলা অনুযায়ী আপনি মহুয়া খোল বিঘা প্রতি 20 থেকে 30 কিলো হিসেবে প্রয়োগ করতে পারেন। তবে মহুয়া খৈলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু ধানের ক্ষতিও হয়ে যেতে পারে, সেটা একটু দেখে নিতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো অল্প জলে কপার সালফেট বা তুঁতে বিঘা প্রতি 700 থেকে 800 গ্রাম, যেটা গুঁড়ো তুঁতে প্লাস বালি একসঙ্গে মিশিয়ে ছিটাতে পারেন। কিংবা যদি ডেলা তুঁতে হয়, সেটা কাপড়ের পুডলিতে বেঁধে লাঠির ডোগায় ঝুলিয়ে নিয়ে ধান গাছের সারির মাঝে মাঝে টেনে নিয়ে গেলেন, যেখানে শ্যাওলা বা ঝাঁঝি বেশি সেখানে একটু ভালো করে ঘুরিয়ে দিলেন, তাহলে ভালো কাজ পাওয়া যাবে। এবার 3 নম্বর পর্যায়ে যেটা আছে যে তুঁতে দেওয়া হলো, সেই সঙ্গে যদি আপনি একটু আগাছানাশক দিতে পারেন, জলের উপরিভাগে স্প্রে করেন, তাহলেও কিন্তু অনেক সময় ভালো সুফল পাওয়া যায়। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে স্প্রে নজল যেন ঠিক জলের উপরেই থাকে এবং নিচের দিকে ঘোরানো থাকে, কারণ গাছে পড়লে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যাই হবে। তো এখন যে আগাছানাশক বা হার্বিসাইডগুলোর নাম বলবো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ঘাস জাতীয়, মোথা জাতীয় বা সেচ এবং ব্রডলিপ বা চওড়া পাতাযুক্ত যেসব আগাছা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কার্যকরী। তো যেমন অক্সা ডায়াজোন 25% ইসি, এটা রনস্টার নামে পাওয়া যায়। এটা প্রতি হেক্টরে 3 থেকে 8 লিটার লাগতে পারে, 500 লিটার জলের সঙ্গে গুলে স্প্রে করা যায়। দ্বিতীয় যেটা আছে 20 পাইরিব্যাক সোডিয়াম 10% এসসি, এটা নমিনি গোল্ড, অ্যাডোরা, বাইজু, সিবালিক 20 ইত্যাদি নামে পাওয়া যায়। 0.5 মিলি বা 0.5 মিলি প্রতি লিটার জলে গুলে এটাকে স্প্রে করা যায়। পাইরাজো সালফিউরন ইথাইল 10% WP, এটা সাথী বা ক্রিপার বিভিন্ন নামে পাওয়া যায়। এটা 0.6 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায়। মেটা সালফিউরন মিথাইল 10% প্লাস ক্লোরিমোরন ইথাইল 10% WP, এটা অল মিক্স, ট্যাগ মিক্স, পি মিক্স ইত্যাদি নামে পাওয়া যায়। এটা 8 গ্রাম প্রতি একরে, 1 একর জমির জন্য 8 গ্রাম, তাহলে 1 একরে যতটা জল লাগবে 200 থেকে 250 লিটার, সেই জলে 8 গ্রাম মিশিয়ে স্প্রে করুন, ভালো কাজ পাবেন। এক্ষেত্রে একটা বিষয় যে এই আগাছানাশক যখন স্প্রে করবেন, সেখানে যদি আপনি আয়নিক সারফেক্ট্যান্ট হিসেবে 2 ml পার লিটার, সারফেক্ট্যান্ট মানে যেটা আঠা জাতীয়, না পেলে আপনি তরল সাবান যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু কার্যকারিতা অনেকটাই বেড়ে যাবে। 4 নম্বর পয়েন্টে বলি যে জিঙ্ক অনুখাদ্য বা চিলেটেড জিঙ্ক 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে কিন্তু অনেক সুফল পাওয়া যায়, কারণ চিলেটেড জিঙ্ক শ্যাওলার বায়োমাসটাকে কমিয়ে দেয় এবং ধানের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, ভালো কাজ পাবেন। কপার অক্সিক্লোরাইড, যেটা আপনারা বাজারে ব্লাইটক্স বা ব্লু কপার নামে পাওয়া যায়, 3 থেকে 4 গ্রাম প্রতি লিটার জলে। তবে এখানে জল কম থাকলে বা মাটিতে ঝিরঝিরে জল থাকলে সেক্ষেত্রে স্প্রে করলে কিন্তু ভালো কাজ পাওয়া যাবে। চিলেটেড কপার 12% কপার ইডিটি, এটা মূলত অনুখাদ্য, 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে
ভালো কাজ পাবেন। বা লাস্ট পয়েন্ট, যে খুদিপানা বা ডাক উইডের জন্য আগাছানাশক হিসেবে, এটা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, গ্রানাইট 37.5 মিলি প্রতি একর ওই হিসেবে প্যাকেট পাওয়া যায়, অথবা অ্যাফিনিটি 25 ml প্রতি একরের জন্য গুলে আপনি স্প্রে করলে খুদিপানার ক্ষেত্রে ভালো কাজ পাবেন। বন্ধুরা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধানের জমিতে শ্যাওলা নিয়ন্ত্রণে শুরু থেকে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো শুনলেন। তবে যেসব সতর্কতাগুলো নেওয়া দরকার সেটা হচ্ছে, তুঁতের ক্ষেত্রে যদি বেশি পরিমাণে এবং ঘন ঘন ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হবে, জমির মাটি পাথরের মতো শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সর্বোপরি জল ও মাটি দূষণ হবে। আর ভুলেও কেউ তুঁতে জলে গুলে গাছে স্প্রে করতে যাবেন না, তাহলে কিন্তু পাতা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় সতর্কতা হলো যে এসএসপি বা ডিএপি এগুলো সব ফসফেট জাতীয় সার, তো কখনোই কপার সালফেট বা তুঁতে ব্যবহার করার 5 দিন আগে এবং 5 দিন পরে এই ফসফেট জাতীয় সার ব্যবহার করতে যাবেন না, কারণ এই কপার এবং ফসফেটের মধ্যে একটা বিক্রিয়া করে এটা আগাছানাশক এবং সার দুটোরই গুণাবলী কিন্তু নষ্ট করে দেয়। আর তৃতীয় বিষয় সতর্কতা হচ্ছে যে আমরা যে আগাছানাশকগুলো দিচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই ঘাস, মুথা জাতীয় বা চওড়া পাতা ব্রডলিপ আগাছাকে মারার জন্যই ব্যবহার করা হয়, এবং যেসব আগাছার মধ্যে ভাস্কুলার বান্ডেল বা সংবহন কলা আছে, মানে ভাস্কুলার উইডের ক্ষেত্রে এটা কার্যকরী। কিন্তু শ্যাওলার তো কোনো ভাস্কুলার সিস্টেম নেই, জাইলেম ফ্লেম থাকে না, তাহলে এই আগাছানাশকগুলো কিন্তু শ্যাওলাকে কোনো টার্গেট করে না। তাও যেহেতু আমরা ধান জমিতে শ্যাওলা বা ঝাঁঝির পাশাপাশি অন্যান্য আগাছা থাকে, তাই সেই আগাছানাশক প্রয়োগ করলে অন্যান্য আগাছার পাশাপাশি শ্যাওলা এবং ঝাঁঝির ক্ষেত্রেও কিছুটা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনা পাওয়া যায়। তো যাই হোক, এই তথ্যগুলো আশা করি আপনাদের কতটা কাজে লাগবে জানি না, তবে সবাইকে সবশেষে অনুরোধ করব যে সাবধানতামূলক পদক্ষেপ যেগুলো প্রিভেন্টিভ মেজার প্রথমে বলেছি ওগুলোকে দয়া করে সরিয়ে রেখে শুধু কিউরেটিভ বা নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনার উপর নির্ভর করবেন না, তাতে কিন্তু লাভ ভালো পাবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে লাগবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে সব সময় আমাদের পাশে থাকুন। সবাইকে আবারও নমস্কার ও ধন্যবাদ।